না, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে I came in a very good mood, Shubhabrata. But this kind of professional work you do? By the way, Shubhabrata, for people who do not know, Shubhabrata is the man behind the cameras. Why are There's you only one barging person. in my words? Podcast বলে। So what? ভাই পয়সা দিচ্ছিস আমাকে? মানে আমাকে দেখে লোক না, দেখেছিল, বাহির ফুচকা থেকে দেখে। দেখে ভুবন বাদ্যকারকে বসিয়ে দেওয়া হলো রূপঙ্কর বাগচির পাশে। আজকাল নাকি অ্যাওয়ার্ডস লোকে কিনে ফেলে, কিনতেই পারে, ওটা আমার নয়। কিন্তু আমরা কি আদৌ সেলিব্রিটি? এয়ারপোর্ট ফটোগ্রাফি ভাই আজকে লোকে এরোপ্লেনটা পাড়ার বাসের মতন করে চলে, মানে সব ইনফ্লুয়েন্সার তো কন্টেন্ট ক্রিয়েটর নয়। সেও যদি একই জায়গায় চলে যায় তাহলে আমরা কি ভ্যালু করছি, কাকে ভ্যালু করছি? একই বিরিয়ানি 25 বার করে, বাবারে লোকজন কিভাবে দেখে? আই ডোন্ট ইট ফিশ সেটা করে। তোমাকে তোমার রুটটাকে স্বীকার করতে হবে। এখানেও দেখলাম তুমি বদমাইশি করছো। আমরা ভাগ্যবান যে মানুষ আমাদের কাজের জন্য আমাদের চিনেছে। ও সামনের সেই লোকটার যে পার্সোনালিটি, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান হোয়াট দে হ্যাভ বিন ডুইং অন দি ইন্টারনেট। যে অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে নিয়ে আসা হয়েছে অভিনয় করার জন্য, কিন্তু তার কাজটা যখন রিলিজ হয়েছে কেউ দেখেনি। ইট ইজ অল অ্যাবাউট দি পাওয়ার গেম দ্যাট গোজ অন। সুদীপদা যখনই আসে, সুদীপদা নিজে কিন্তু তেল বাঁচিয়ে সাইকেলে করে আসে। আজকে আমার বেলায় এসছে গাড়ি করে, তেলটা বাঁচায়নি, গাড়ি করে এসছে, ওই জন্য আমাকে আজকে এতগুলো কথা শুনতে হচ্ছে না। বাট ফর পিপল হু ডু নট নো, সুদীপদার সঙ্গে আমি একবার গাড়ি করে যাচ্ছিলাম বোলপুর, আই বিলিভ, অ্যান্ড আমি সেদিনকে একটা দারুণ জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে যে তুমি রোয়িং করতে। আমি রোয়িং করতাম, এবং হেন্স দ্য বডি। নট রিয়েলি যে রোয়িং করতাম, হ্যান্স দ্য বডি। রোয়িং ইজ এ স্পোর্ট, এবং কম্পিটিটিভ স্পোর্ট করতে গেলে তার কিছু আনুষঙ্গিক সাপোর্ট সিস্টেমে যেতে হয়। যারা প্রফেশনালি খেলাধুলা, প্রফেশনালি কেন, সেমি প্রফেশনালিও যারা খেলাধুলা করছে, তারা খেলাধুলা শুধু তো করছে না, তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু করছে, ওয়ার্কআউট করছে, নিজেদের ফিটনেস লেভেলটা বাড়াচ্ছে। সো উই ইউজ টু ডু দ্যাট অ্যান্ড হেন্স বডি। মানে আমি কিন্তু আমার সময় আমার যত বন্ধু বান্ধব ছিল, আই ইউজ টু ওয়ার্ক দ্য হার্ডেস্ট। ইনফ্যাক্ট তখন কিন্তু আমার বড় চেহারা ছিল, বাট আই হ্যাড আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক। আমার তামাটে রং ছিল, যেহেতু রোদ্দুরে পড়া, রোয়িং তো একদম ডিরেক্ট সান হয়ে যেত। হ্যাঁ, তো এই শহরে অনেকে ছিল যারা আমাকে, আমার বন্ধু বান্ধব পরে হয়েছে, তারা ভাবতো আমি পর্তুগিজ। সো বেসিক্যালি ওই খাটাখাটনির জন্য এই চোয়াড়ে চেহারা, ওই রকম একটা তামাটে রং, রোদে পড়া রং, উইচ আই লাইক। এবং আমি বলি যে আমার গায়ের রং কালো ছিল আগে। আমি সবসময় বলি, এখনো বলি, ইট ইজ নট আ জোক, যে আমার রোদে পড়ে কিন্তু গায়ের রং খুলেছে। আজকে যে রংটা দেখতে পাচ্ছিস, আমার মোটামুটি গায়ের রং এটার কাছাকাছি ছিল। রোদে পড়ে সেখান থেকে খুলেছে। আই মিন বেটার পজিশন নাও। মানে এটা হচ্ছে ওই মানে নাইফে ধার দেওয়ার মতো না, কয়লা পোড়ানোর মতো। দ্যাটস আ বেটার এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো সুদীপদা, আমার মনে আছে অনেক বছর আগে, তখন তো তোমার সঙ্গে তখন আমার পার্সোনাল মানে চেনা পরিচিতি তখন ছিল না। অনেক বছর আগে আমি একবার কোনো একটা দুর্গাপূজার স্টলে, তোমরা আরো কয়েকজন তোমাদের যারা কলিগস আছে, এটা কোথায়? এই ঢাকুরিয়ার কাছে, কথা। আচ্ছা, যোধপুর পার্ক। হ্যাঁ, যোধপুর পার্কে হবে, মানে ওই এরিয়া। কতগুলো জায়গায় আমাদের যেতে হতো আর কি দুর্গাপুজোর সময়, চ্যানেলের। তো ওইখানে তোমরা দাঁড়িয়ে খুব মজায় তোমরা ফুচকা খাচ্ছিলে। ওকে, আজকে বলছি কথাটা, সেদিনকে খুব লোভ লেগেছিল ফুচকাটা দেখে। কিন্তু মানে আমাকে দেখে লোভ লেগেছিল, ফুচকাটা দেখে প্রচন্ড লোভ লেগেছিল। হ্যাঁ, কিন্তু তোমরা সকলে মিলে এত ভিড় করে খাচ্ছিলে, এবং তোমরা তখন সবাই, তোমরা সেলেবস ওখানে দাঁড়িয়ে রয়েছে। টেল মি সামথিং, হু ইজ আ সেলেব? সেলেব হচ্ছে যাদেরকে লোকে সেলিব্রেট করে। ইয়া, হোয়াট কাইন্ড অফ সেলিব্রেশন? সেলিব্রেশন হচ্ছে মানে just knowing people cannot be celebration. No, not knowing people, but when you walk inside a premise, তখন people get সেটা নিয়ে সেলিব্রেশনে কি হয়, হই হই হয়। অ্যাকচুয়ালি আমি তোমায় বলি, আমাকে খুব ভালো তুমি আমি সেলিব্রিটি এই আখ্যাটা দিয়েছো। আই এম ভেরি হ্যাপি, আমার ইগো বুস্ট হলো, সব ঠিক আছে। কিন্তু আমরা কি আদৌ সেলিব্রিটি? আমাদের কজনকে মানুষ অ্যাকচুয়ালি সেলিব্রেট করে? People know us, we are known. Utsav, we have to be very clear, we are not celebs.
We might be sellable to some extent, but not celebs. We are known people. আমরা ভাগ্যবান যে মানুষ আমাদের কাজের জন্য আমাদের চিনেছে। আমরা সেলেব কোথায় হবো? যখন আমরা একটু মফস্বলের দিকে চলে যাই, যেখানে লোকজন খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে না আমাদের সঙ্গে। সেখানে যখন আমাদের দেখে তখন ওটার মধ্যে একটা গুঞ্জন হয়, একটা হই হই হয়। সেখানে গিয়ে আমরা খানিকটা কিঞ্চিত সেলিব্রিটি হলাম। এভরিওয়ান ক্যান নট বি সেলিব্রিটি। জাস্ট লোকজন চিনলো আর সে সেলিব্রিটি হয়ে গেল, সেই আখ্যাটা দিয়ে ইগো বুস্ট করার কোনো অর্থই হয় না। Why should I say they are my fan? They know me. I am কি বলবো, আই এম অনার্ড। আমি ভাগ্যবান যে মানুষ আমায় চিনেছে। আর তুমি বলছো তারা তোমার অডিয়েন্স বাট নট ফ্যান। তারা অডিয়েন্স, তারা ফ্যান কিনা তারা বুঝবে। আমি আখ্যা কেন দেব যে তারা আমার ফ্যান? আমরা কে? তাহলে হোয়াট ইজ দ্য স্টেজ দ্যাট নিডস টু বি ক্রসড টু বিকাম নোন? ফার্স্ট অফ অল, আই উইল নট সে তারা আমার ফ্যান। এই স্টেজটা কোনো সময়ই ক্রস করা যায় না। তারা বলবে যে আমি আপনার ফ্যান। সেকেন্ডলি, সেলিব্রিটি হতে গেলে ইউ হ্যাভ টু বি লার্জার দ্যান লাইফ, মাচ লার্জার দ্যান লাইফ, যেখানে প্রতিটা স্টেপে মানুষ তোমাকে দেখতে পেয়ে সেলিব্রেট করবে। সেটা তো হয় না। তোমাকে লোকে চেনে। অর্ধেক লোক, তুই যদি দেখিস ইদানিংকালে একটা ফ্যাশন হয়েছে, 2-3জন বডিগার্ড ব্ল্যাক ক্যাট, এই ব্ল্যাক জামা কাপড় পরে নিয়ে ঘুরছে, নিজেদের পয়সায় সেগুলোকে নিয়ে যায়। তাদেরকে যদি ছড়িয়ে দেবে, সে মানুষগুলোকে চিনতেই পারবেন না। এগুলো নিজের ইগো বুস্ট করা। ওটা হচ্ছে পিঙ্ক কাউ বেসিক্যালি কনসেপ্ট আর কি, যে হঠাৎ করে ভিড়ের মধ্যে একটা চোখে পড়বার জন্য মানে একটা ব্ল্যাক ক্যাটস কে নিয়ে ঘুরলাম আমি, বা বডিগার্ড নিয়ে ঘুরলাম, লোকে দেখলো যে ভাই কে আসছে ভাই। আর একটা আজকাল দেখেছি সুদীপদা, আমি ইনফ্যাক্ট কলকাতাতেও আজকাল দেখছি এটা হচ্ছে, সেটা হচ্ছে এয়ারপোর্ট ফটোগ্রাফি। এইটা কি একটু বলো তো। এটা আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নেভার ডান ইট। আমি দেখতে পাই যে একটা গাড়ি এসে চা করে দাঁড়ালো, অমুকে ইয়ে হচ্ছে, আমি অমুক জায়গায় ফ্লাইটে করে যাচ্ছি, এখান থেকে সেখানে যাচ্ছি। ভাই, আজকে লোকে এরোপ্লেনটা পাড়ার বাসের মতন করে চলে, যা সময় বাঁচানোর জন্য। এরোপ্লেন যখন আমরা ছোটবেলায় চড়তাম, সত্যি সেটা একটা রাজকীয় ব্যাপার ছিল, একটা রাজকীয় ব্যাপার হতো। তখন প্রাইভেট এয়ারলাইন্স আসেনি আমাদের ছোটবেলায়, এয়ার ইন্ডিয়া। এবং দরজা থেকে, যেখান থেকে তোর ওই সেন্সর দরজা খুলে যাচ্ছে, সেই সময় কলকাতা এয়ারপোর্টে ছিল, সেইখান থেকে রেড কার্পেট পাঠা থাকতো, সে মহারাজা কাটআউটস এর মধ্যে দিয়ে, এবং সেখান থেকে 2-4জন হস্টেসেস চলে আসতো, তোমাকে ওয়েট টিস্যুস দেবে। সেই ওয়েট টিস্যুর একটা নিজস্ব গন্ধ ছিল। সেই গন্ধটা না মানে লেগে থাকতো। যখন কেউ বাড়িতে আসছে, ওই গন্ধ শুকে বলে দেবে প্লেনে এসছে না কোথা থেকে এসছে। মাঝখানে তো আরেকটা প্রাইভেট এয়ারলাইন শুরু করেছিল, সে সিট নাম্বারও দিত না, দৌড়ে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিটে ভর্তি হতো। মানে সিকিউরিটি চেক ইনের পরে সবাই গিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতো দরজার কাছে, দরজাটা খুলে দিলে তার বাঘের মধ্যে পা 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 করে দৌড়াচ্ছে, যে আগে পৌঁছাবে 5 নম্বর বাস ধরা হচ্ছে। এটা কি এয়ার ডেকান ছিল ভাই? হ্যাঁ, ডেকান এয়ারলাইন্স। কিনা অদ্ভুত একটা সময় দিয়ে আমরা যাচ্ছি, যেই সময় প্রবাবলি ট্যালেন্টের সেইভাবে কোনো দাম থাকছে না। এনি ফ্রিক শোজ তুই দেখবি, যখন এই ফুড ব্লগার, স্পেশালি বাংলার যে ফুড ব্লগার, আমি দেখেছি, আমার কারোর উপর ব্যক্তিগত কোনো রাগ নেই, তাদের সঙ্গে কিছু যায় না, কিন্তু সকাল থেকে রাত অব্দি বিরিয়ানি খাচ্ছে, একই বিরিয়ানি 25 বার করে। বাবারে, লোকজন কিভাবে দেখে? আমি ডেফিনেটলি লোকের দেখা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু ইজ ইট ব্লগিং? এই যে সেলিব্রেশনটা হচ্ছে, যে শুধু বিচ্ছিরি ভাবে, আনকুত ভাবে বিরিয়ানির মাংস নিয়ে এরকম, এবং তাদের ভাষা তুই যদি শুনিস, মানে কোনো ভদ্রলোকের ভাষা, মাংসকে নিয়ে এই দেখুন তুল তুল ঝুলঝুল করে, মানে দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। তুই তো নিজের ভাষাকে অসম্মান করছিস, নিজের জায়গাটাকে অসম্মান করছিস। তো এই ধরনের ব্লগিং হচ্ছে, এবং সেখানে প্রচুর ভিউয়ারশিপ, প্রচুর শেয়ারিং হচ্ছে। তোকে আমি আমার ফোন খুলে দেখা যাবে, মানে অদ্ভুত অদ্ভুত সব ভিডিওস, মিমস শেয়ার করা হয়েছে, যেগুলো কোনো অর্থ হয় না, মিনিংলেস। লোকেরা ছোট্ট স্কিট করছে, এবং থার্ড, মানে অ্যাক্টিং অত্যন্ত দুর্বল, সেটাই লোকেরা হ্যাঁ করে শেয়ার করছে। এদিকে তারাই যখন সিনেমা দেখছে বা সিরিয়াল দেখছে, তখন প্রচন্ড ক্রিটিসিজম, একেবারে উচ্ছন্নে চলে গেল সমাজ। এরা অভিনয় করতে পারে না, এরা কথা বলতে, এসব সমালোচনা করছে। কিন্তু ওই যে স্কিটগুলো, যেগুলো এরা এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে, সেটা শেয়ার করছে, সেটা সেলিব্রেট করছে।
আই থিঙ্ক This is a dangerous sign. আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অবজারভেশন। মানে তুমি যেটা কম্পারিজনটা করলে এক্ষুনি, যে সেম অডিয়েন্স যখন সিরিয়াল বা সিনেমা দেখছে তখন সবাই ক্রিটিক্স, তখন সবাই সবকিছু জানে। সো সবাই সবকিছু জানার কথা না, তুমি কোনটা অ্যাপ্রিসিয়েট করছো, তোমার লাইকিংটা কি অ্যাবসলিউটলি বলতে দ্বিধা নেই। খারাপ জিনিসকে তুমি সেলিব্রেট করছো, অ্যাপ্রিসিয়েট করছো, কিন্তু যেখানে সত্যিই একটা আর্টওয়ার্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ক্রিয়েটিভিটির কোনো জায়গা হচ্ছে, সেইটাকে তুমি যাচ্ছে তাই বলছো। দিস ইজ ডেঞ্জারাস। মানুষ উৎসাহ পাবে কি করে? তুই জানিস, মানে এটা এটা আমি বারবার বলি, অ্যাওয়ার্ড যেমন মানুষকে ইন্সপায়ার করতে পারে, সেরকম অ্যাওয়ার্ড মানুষকে ডিপ্রেসও করতে পারে। যে লোকটা সত্যি খেটে সে ডিজার্ভ করে অ্যাওয়ার্ডটা, তাকে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন সে আর 5টা লোককে ইন্সপায়ার করবে। লোকেরা ভাববে যে হ্যাঁ, এর মতন হতে হবে বা এই লেভেলে যেতে হবে। বা সেখানে যদি অযোগ্য কোনো ব্যক্তিকে সেই অ্যাওয়ার্ডটাই দেওয়া হয়, তো ইউল গেট ডিপ্রেসড বিকজ ইউ নো যে এই লোকটার এ তো কিছু করেনি, ডিজার্ভই করে না, তাহলে আমি কেন খাটছি? ইট উইল পুল ইউ ডাউন। Why do people say often, I've heard people commenting that আজকাল নাকি অ্যাওয়ার্ডস লোকে কিনে ফেলে, কিনতেই পারে। মানে এটা কি হয় সত্যিকারে? হয়, আমি তো শুনেছি হয়। মানে সামান্য অ্যাওয়ার্ডের জন্য অনেক কিছু হয়। সেখানেও কেউ কাউকে কোনোভাবেই ব্রাইব করার চেষ্টা হচ্ছে যে দাঁড়া, এইটা কিন্তু আমার চাই। আবার এমন হয়েছে, একটা যে অ্যাওয়ার্ড দিচ্ছে তিনি নিজের অ্যাওয়ার্ডের ভাবছেন ক্যাটাগরিকে প্রাইজ করবেন, মানে এমন কোনো প্রচুর পরিচিত কোনো সেলিব্রিটিকে নিয়ে এসে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করছেন। সেলিব্রিটি আসেনি, কারণ সে জানে সে ওই অ্যাওয়ার্ডটা নেবে না, তার নিজেকে ছোট করা হবে। কিন্তু যে লোকটা অযোগ্য, মানে যার যোগ্যতা আছে সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার, তাকে না দিয়ে কোনো একজন সেলিব্রিটিকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে নিজেদের ইয়েটা বাড়ে। সেই সেলিব্রিটি তো এলোই না, কিন্তু যার যোগ্যতা আছে সেই অ্যাওয়ার্ডটা বাড়ে, সেই যখন অ্যাওয়ার্ডটা পাচ্ছে না তখন ওই অ্যাওয়ার্ডটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। এরকম হয় প্রচুর। এখানে ওয়ান কোশ্চেন যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে দেখো এখন ডিউ টু ইনস্টাগ্রাম অ্যান্ড অল দি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, এখন প্রচুর লোকে এখন কন্টেন্ট ক্রিয়েটার্স হয়ে গেছে, কারেক্ট? হুম। তো তার মধ্যে কিছু কিছু জেনুইনলি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করা, যারা ইভেনচুয়ালি তাদের কিছু কিছু লোককে ওটিটি প্ল্যাটফর্মেও দেখতে পাচ্ছি যারা খুব ভালো কাজ করছে। আবার তার মধ্যে 98%ই তুমি যেটা বললে সেই রকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটার্স। এবার তাদের থেকে আবার আস্তে আস্তে ফিল্টার হচ্ছে ওভার দি ইয়ার্স। কিছু কিছু লোক প্রফেশনালিজম শিখছে, কি করে প্রডিউস করতে হয় সেগুলো জানছে। কিছু কিছু লোক, আমি কিছু লোককে চিনি যারা খুব মানে নাইভ ওয়েতে দে হ্যাভ স্টার্টেড, বাট নাও দে আর টেকিং ফর্মাল ট্রেনিং, কি আমরা কি করে এটাকে আরো বেটার করতে পারি, বিকজ দে আর গেনিং ট্র্যাকশন। কিন্তু দেন হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে is it a good thing what's happening, যেটা আমরা ইনফ্লুয়েন্সার্স যাদেরকে বলি, is it a good thing that's See, if it is a new creation, it is good. But if you are cloning things, then I don't know how good it can be. ক্লোনিং? দেখ, তুই একটা কিছু করলি, আমি সেটাকে কপি করলাম, আমি তোর কন্টেন্টটাই নিলাম। মানে ট্রেন্ড গুলো বলছো আর কি? হ্যাঁ, ট্রেন্ডস যেগুলো থেকে লোকজন আর্ন করে, হ্যাঁ, আর্নিং হয়। তো তুই ক্রিয়েটর হিসেবে একটা কিছু করলি, সেখানেই জিনিসটা থেমে গেল না। এবারে যারা তোকে কপি করছে তারাও কিন্তু সেখান থেকে আর্ন করছে। কারেক্ট। তো তাদের ক্রিয়েটিভিটি কোথায়? কারেক্ট, বুঝতে পারছি। তো দ্যার আর নাম্বার অফ, মানে মিলিয়ন্স অফ মানে কন্টেন্ট ক্রিয়েট বা ইনফ্লুয়েন্সার। আমি প্যান ইন্ডিয়া জায়গায় যাচ্ছি না, আমি খুব ছোট্ট জায়গায়, ক্ষুদ্র জায়গায় কাজ করি। সেই ক্ষুদ্র জায়গায় আমি দেখছি যে অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে নিয়ে আসা হয়েছে অভিনয় করার জন্য, বা হ্যাঁ, অভিনয় করার জন্য ওটিটি প্ল্যাটফর্মে বা সিরিজে। রিসেন্টলি দেখলাম তাদের যদি সত্যি সেই ফ্যান ফলোয়িংটা সত্যি থেকে থাকে, আমি শুনেছি সেরকম একজন ইনফ্লুয়েন্সার, সে যখন শুটিং করতে গেছে, মানে ভিড়ে বিরাক্কার, মানে ব্যারিকেড দিতে হয়েছে, এই হয়েছে, কিন্তু তার কাজটা যখন রিলিজ হয়েছে কেউ দেখেনি। কাজটার জন্য ট্রেনিং নিতে হবে, স্পেশালাইজ করতে হবে। এটা তো বোকাম। আমি একজন ডাক্তার, একজন মোক্তারকে ধরে নিয়ে এসে অভিনয় করালাম। ইট ইজ অ্যাজ গুড অ্যাজ একজন অভিনেতাকে নিয়ে গিয়ে ডাক্তারি করানো। ট্রু। অনেকেই আছে আমাদের এখানে, খুব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটর, মানে সব ইনফ্লুয়েন্সার তো কন্টেন্ট ক্রিয়েটর নয়। আমি কোন এটা বলতে যাচ্ছি, ক্লোন করছে, তারা কপি করছে।
যে যেটা আর্ন করছে তার সেই যোগ্যতাটা থাকা দরকার, তবেই সেটা ভ্যালু করতে পারবি। তোকে খাটতে হয়েছে, তুই আজকে যে জায়গাটায় নিজেকে নিয়ে গেছিস তার জন্য নিজেকে ট্রেন করতে হয়েছে। তুই কাউকে কপি করে ডেফিনেটলি এটা করিসনি। ইউ হ্যাভ টু ট্রেন ইউর সেলফ, ইউ হ্যাভ টু লার্ন। তোকে থিওরিটিক্যালি বুঝতে হয়েছে, তোকে প্র্যাকটিক্যালি বুঝতে হয়েছে, তোকে স্ট্রাগল করতে হয়েছে, তোকে নিজেকে পলিশ করতে হয়েছে। তবে তুই আজকে দাঁড়িয়ে প্রফেশনালি একটা কাজ করছিস, একটা সেট আপ তৈরি করতে পেরেছিস, অ্যান্ড ইট টুক ইউ ইয়ার্স, a lot of time. লট অফ টাইম। সেখানে আমি এসে তোকে কপি করে একটা কিছু করে ফেললাম, তা আমি তো সেটার ভ্যালুই দিতে পারবো না। And that is not growth. That cannot be growth. Actually, this reminds me of something. এই পডকাস্টেই আমাদের একজন গেস্টকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে what do you think that what is the future of influencer marketing Hmm. and what is the future of online content creation? সে নিজে content creator, but what that person said was that this is a trend. এটা একটা ট্রেন্ড, মানে ওর কাছে কোনো ডেফিনিট আনসার ছিল না যে এটার এন্ড গোলটা কি। যেমন একটা ধাপ থাকে না? সেটাই হচ্ছে কথা। এটাই। আমি তোকে বলছি, আমি সেদিনকে ওই ইউটিউব শর্টস আসে, সেখানে একটা মফস্বল জায়গা থেকে একজন ইয়ে করেছে, সেখানে লেখা রয়েছে আমি এই বাচ্চাদের ছেলে পুলেদের নিয়ে এই ছোট ছোট স্কিট বানাচ্ছি, এটা শুধুমাত্রই এন্টারটেনমেন্ট, এবং বাচ্চাদের নিয়ে, সেই ছেলেপুলেগুলো 12, 13, 14 বছর বয়স, তাদেরকে নিয়ে নাকি ওই ছোট ছোট শর্টস বানাচ্ছে ইউটিউবের কন্টেন্ট। একটা ছেলে আসছে, তাকে একটা গালাগালি, কোথায় যাচ্ছিস? সে বলছে আমি খুব চিন্তায় আছি। কি চিন্তায় আছে? আমি অমুক জায়গায় চলে যাবো। হ্যাঁ, আমি শুনলাম তুই তো বাইরে চলে যাবি, তারপরে কি করবি? তাহলে তুই চিন্তাটা কিসের? বললো আমার দুটো মাল আছে, একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 8-এ পড়ে, সেই মালটাকে কে সামলাবে? তুই। এটা নাকি ভীষণ মজার কন্টেন্ট, এটাকে নাকি সাপোর্ট করতে হবে। এবং ওখানে বলা হয়েছে যে আমি গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, প্লিজ আমাকে সাপোর্ট করুন। এবং সেখানে তুই যদি দেখিস, তোর ইমপ্রিন্টস ইজ মোর দ্যান 30K 40K শেয়ারিং। অ্যাকচুয়ালি অডিয়েন্স দায়ী, হ্যাঁ, রেসপন্সিবল সবাইকেই তাহলে হতে হবে সেটার জন্য। কন্টেন্ট ক্রিয়েটর ইজ সিইং দ্যাট দিস ইজ, মানে এটা আরেকটা চলছে। হয়েছে যারা দেখে, যারা কমেন্ট করে, তারা কোনো গাইডলাইনই মেনটেন করেন, বিকজ দেয়ার ইজ নো গাইডলাইন। দে উইল কাম টু ইয়োর অ্যাকাউন্ট, দে উইল রাইট হোয়াট এভার দে ফিল লাইক। তার কোনো মাথামুন্ড নেই, বয়স, শ্রদ্ধা, সম্মান কিচ্ছু মানে না তারা। সো হু আর ইয়োর ভিউয়ার্স? তারা কি ইনফ্লুয়েন্স? তারা তো সোশ্যাল মিডিয়া আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা গাইডলাইন তৈরি করে দিল, কিন্তু যারা দেখছে তারা তো কোনো গাইডলাইন নেই, তারা যা খুশি বলছে। এবারে তুই কাহাতক ধরে ধরে রিপোর্ট করবি, কজনকে রিপোর্ট করবি, কিভাবে রিপোর্ট করবি, কতটা সময় দিতে হবে? কিন্তু একজন বন্ধু বলছিল ফেসবুক হ্যাজ বিকাম সো টক্সিক, they will come and criticize you in whatever they feel like. তাদের সেই যোগ্যতাও নেই, অথচ সে জাজমেন্ট পাস করছে। They become judge. অ্যাকচুয়ালি জাজমেন্টটা আগে টিভির সামনে বসে বাড়ির মধ্যে বসে পাস করতো, নিজেদের মধ্যে হতো। এখন এটা ফ্রি উইলি হয়ে গেছে, এখন পাবলিক হয়ে গেছে ব্যাপারটা, যেহেতু এখন পাবলিক ডোমেনে চলে গেছে। এবং সেটা তাদের ওদেরকে যখন বলছে আপনারা কেন বলছেন এখানে, বেশ করেছি পাবলিক ডোমেন, তো কেউ চেনে না, কিছু যায় আসে না, জাস্ট ইউজার নেমস হু আর রাইটিং অল দোজ স্টাফ। একদম। আমার মনে আছে আই স আ শো কল্ড ট্রোল পুলিশ, যেখানে বিভিন্ন অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেসদের ট্রোলসকে ধরে আনা হতো এবং তারা জানতো না, এবং আমি জানি না ওয়েদার ইট ওয়াজ স্ক্রিপ্টেড অর নট, বাট তাদেরকে ধরে আনা হতো এবং তাদেরকে যাচাই বলা হতো যে তুমি এরকম করেছো, মানে ওকে বেসিক্যালি সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সঙ্গে মুখোমুখি মানে নিয়ে আসা হতো, এবং তখন তাকে দেখানো হতো যে ও সামনের সেই লোকটার যে পার্সোনালিটি, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট than what they have been doing on the internet. Absolutely. So I think that this also reminds me of a very famous experiment which was done in some western country অনেক বছর আগে। কোন একজন সাইকোলজিস্ট এটা করেছিলেন যে একটি মেয়েকে সামনে দাঁড় করিয়ে বলেছিলেন যে এর সঙ্গে আপনাদের যা করবার আপনারা করুন। লাস্টে মানে জাস্ট মেয়েটাকে মার্ডার করা অবধি বাকি ছিল, তাকে নগ্ন করে দেওয়া হয়, তাকে কেউ পিঞ্চ করছে, কেউ মানে ছুরি কাচি নিয়ে যাচ্ছে। সো মানে বলা হয়েছিল যে, এবং যারা করছে এটা তারা সবাই কিন্তু সুটেড বুটেড, তাদের মধ্যে মহিলাও আছে, তাদের মধ্যে পুরুষও আছে।
মানে এই যে স্যাডিস্টিক অ্যানিমালিস্টিক হ্যাঁ। যে ইয়েগুলো হুম। সাইকোলজি যে মানুষের মধ্যে কাজ করে, হুম। প্রত্যেকটা মানুষের তো একটু নেগেটিভ পজিটিভ Correct. ব্যাপার আসে, এইটা বেরিয়ে আসছে যেই তাদের মানে এর খাঁচা থেকে ছেড়ে দেওয়ার হ্যাঁ। মতন আর কি। আমি তো ভালো দিকও বেরোতে পারে, বেরোয় তো, এত সামান্য সেটা, হ্যাঁ, প্রচন্ড এই টক্সিক ইয়েগুলো বেরিয়ে আসছে ইটস লাইক আ ডট। এইখানে না। বিশাল একটা কি হওয়া দরকার আমি জানি না, আমি মরাল পুলিশিং করতে বসিনি, কিন্তু কোথাও একটা বোধহয় প্যারামিটার ড্র করা দরকার, যে কারা দেখবে, কিভাবে দেখবে, কতখানি কিভাবে ইউজ করা যাবে। আছে লেখা হয় যে তুমি কোন কোন শব্দ, কোন কোন ওয়ার্ড তুমি পছন্দ করো না, তুমি অনেক সেই ওয়ার্ড নিয়ে না করে ইজিলি চেঞ্জ করে যাবে। ওটা তো ফোনেটিক্স এর উপর আছে, ওটা তো ডিপেন্ডেন্ট অন ফোনেটিক্স। আমি একটা শব্দ পুরো লিখলাম না, আমি তার একটা মানে হ্যাঁ, স্টার দিয়ে চলে স্টার গেলাম। দিয়ে আমি লিখে দিলাম কিছু একটা। লোকে তো অনেক কিছুই বোঝে। সেটাই। So, তো তোরা যারা এইটা নিয়ে কাজ করিস, আই থিঙ্ক ইউ ক্যান টেল বেটার যে হোয়াট ক্যান বি ডান। অ্যাকচুয়ালি একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি যেটা সবসময় বলি একটা কথা, যে অল দিস প্ল্যাটফর্মস, আমরা যখন মনে করি যে আমার প্রোফাইল, আমার অ্যাকাউন্ট, আমরা তো তাই বলি আমার অ্যাকাউন্টটা দেখো, আমার প্রোফাইলটা দেখো, যেটা দের ইজ আ ফান্ডামেন্টাল ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট ওটা আমার নয়, ওটা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, থার্ড পার্টি প্ল্যাটফর্ম। যে এই পুরো প্ল্যাটফর্মটাকে এবং আমার প্রোফাইলটাকেও সে কন্ট্রোল করছে। হ্যাঁ, সো আলটিমেটলি কোনোটাই আমার নয়, আমি হচ্ছি of প্রোডাক্ট, course, হ্যাঁ। আই এম দি প্রোডাক্ট। মানে দিস ইজ সো ফান, মানে এটা অনেকেই জানে, আমি তাও শেয়ার করছি যে আমার এক বন্ধু একবার একটা কোনো সোশ্যাল ওয়ার্কের জন্য একটা ডোনেশন চেয়েছিল। আমি সেই প্ল্যাটফর্মে গিয়ে, সেই সাইটে গিয়ে একটা ছোট অ্যামাউন্ট ডোনেট করেছিলাম, এবং তারপর থেকে তুই বিশ্বাস করবি না, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল এনজিও সেখান থেকে ডোনেশনের ইয়ে আসতে থাকে, বিজ্ঞাপন। যখনই আমি ফোন করছি সেই বিজ্ঞাপন, তার মানে বুঝতে পারছি মানে অন্য কোনো ডোমেইন তোর কোনো প্রাইভেসি নেই। না, প্রাইভেসি ইজ নিয়ার টু জিরো Yes. when we talk about the internet, Someone else is controlling. and everything is visible to someone. মানে এটা আমরা জানি, মানে ফর এক্সাম্পল আমরা যখন বলি when we talk about data, ইউএস কংগ্রেস যখন মার্ক জাকারবার্গকে এবং ওনার মতো আরো অনেক বড় যারা এই ধরনের প্ল্যাটফর্ম চালাচ্ছেন সেসব এন্টারপ্রেনার্সদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে রিপিটেডলি কি ডু ইউ অর ক্যান ইউ অ্যাক্সেস দি ডেটা, তো ওরা তখন ডু ইউর তো উত্তর দেয়নি, ক্যান ইউর যে উত্তরটা সেটা দিয়েছে হচ্ছে উই চুজ নট টু। We choose not to, তার মানে they can. তার মানে দে ক্যান, তার মানে they can. দ্যাট ইজ And they do. দ্যাট ইজ ভেরি স্ক্যারি। নইলে তোমার প্রোফাইলের অ্যালগরিদম ওখানে যাবে ডান বাই দি কুকিজ বেসিক্যালি, হ্যাঁ। তোমার ব্রাউজারের সমস্ত হিস্ট্রি দেখে নেয়। ইনফ্যাক্ট অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ইউ মাস্ট হ্যাভ সিন দ্যাট দের ইজ আ থিং কল্ড ক্যাপচা, হ্যাঁ, যেখানে একটা কিছু স্ট্যাম্বলড ওয়ার্ড থাকে, ইউ হ্যাভ টু রাইট জাস্ট টু প্রুভ দ্যাট ইউ আর নট আ রোবট, রাইট? ইউ নো হোয়াট দ্য ক্যাপচা ডাজ? আই মিন, ও কি করে বোঝে যে তুমি রোবট নও? ডু ইউ নো no, ইট হ্যাপেন্স? no. সো হোয়াট ইট ডাজ ইজ প্রাইমারিলি যখনই তুমি ক্যাপচাটাকে ফিল আপ করো, it goes into your browser history. So you are actually agreeing to let the captcha program, the bot, to run through your browser history and to see that what kind of pages you have browsed. And then the AI understands, or then the machine understands that whether you are a human or a robot. So এটা কেউ জানে না। So whenever you are clicking on the capture, you're actually ওটার একটা প্রাইভেসি, ছোট্ট একটা প্রাইভেসি পলিসি লেখা থাকে, ওটার মধ্যে লেখা থাকে এটা that you are agreeing and you are allowing us to do this. And we are so stupid. আমরা কিন্তু আমাদেরকে বলাই হয়েছে প্রথম থেকে, it's a virtual reality. Virtual reality. আমরা obsessed to get into that virtual reality just to boost our ego. And this যেহেতু আজকে we are discussing a lot of stuff like this, এটাতে I will share something from my own experience, যেটা তুমি ego booster কথা বললে। So I have worked with a lot of filmmakers. My company has worked for their digital marketing and all. So একটা জিনিস যেটা আমরা সবসময় দেখতে পাই সেটা হচ্ছে a lot of times ওনারা বলেন, আমি নাম নেব না, বাট ওনারা বলেন যে বুক মাই শোতে রিভিউজ ভালো করো, রেটিংস ইমপ্রুভ করো, IMDb তে রেটিংস ইমপ্রুভ করো, অ্যান্ড ইটস আ থিং, ইটস আ ফুল টাইম বিজনেস। দেয়ার আর এজেন্সিজ আউট দেয়ার যারা অ্যাকচুয়ালি শুধু এই কাজটাই করে, এবং তোমার যদি ফ্রাইডেতে বা তোমার যদি দিওয়ালি রিলিজ হয় কোনো ফিল্মের, তোমার সঙ্গে যদি অন্য কোনো ফিল্ম মেকারের ফিল্ম রিলিজ হয়, সেইগুলোরও আবার নেগেটিভ পাবলিসিটি করবার জন্য এজেন্সি থাকে। আমাদের একটা ফিল্মের সঙ্গে হয়েছিল যে স্ট্যান্ডিটা হলের সামনে না রেখে টয়লেটের ভেতরে রেখে দেওয়া হয়েছিল, জাস্ট সো দ্যাট ভিজিবিলিটিটা পড়ে যায় এবং হলে যাতে বুকিংটা না আসে।
হুম এবং এটা খুব ফেমাস একখানা মাল্টিপ্লেক্সে এটা হয়েছিল এবং হুম। এটা গত বছরের কথা। সেটাও বলছি, ফিল্মের নামটা বলছি না কারণ সেটা নিয়ে তারপরে অনেক ঝামেলাঝাটি হয়েছিল। হুম And one of the legends of the Bengali film industry was there in that movie, হুম যে কারণে আরো বেশি ঝামেলা হয়, বাট ফির ঝামেলাটাকে দাবিয়ে দেওয়া হয়। হুম। বিকজ আলটিমেটলি এখন যেটা বুঝতে পারি যে whether it be digital or whether it be the offline world, হুম it is all about the power game that goes on. absolutely. My Our question actually- is how long? How long? Exactly so. What is the durability of this power game? So ফুচকার কথা তখন বলছিলাম। Oh yeah. সো সুদীপ দা, তুমি খেতে ভালোবাসো? আমি খেতে খুব একটু দেখতে পাচ্ছি আমি চানাচুর খাচ্ছি। না, চানাচুরটা প্লিজ, মানে ইটস লাইক মানে নর্মাল স্ন্যাক সামনে থাকলে সবাই হাত Sure, don't take things too seriously. You can sit down. তো মানে তোমার ফেভারিট বাঙালি খাবার? দেখ, at present for a very long time বিকেলবেলার মুড়ি মাখাটা আমার সব থেকে মুড়ি, অনেকটা বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেকটা সর্ষের তেল, অনেকটা কাঁচা লঙ্কা এবং অনেকটা একটু বেশি নুন দিয়ে মাখা। এরপরে সেটার সঙ্গে অনেক কিছু মিলতে পারে, বাট দিস ইজ মাই মানে 365 দিনের মধ্যে আমার 250 দিনের স্টেপল ফুড। আমি এখন ভাত খাই না, আগে ভাত খেতাম, সুতরাং ফেনা ভাত, পান্তা ভাত, খিচুড়ি ওয়াজ মাই পয়জন। মানে এনি টাইম আই কুড, ঠিক আছে। আই লাইক সিম্পল ইটিং। মাছ ভীষণ প্রিয় আমার। আর একটা খুব প্রিয় খাদ্য আছে, খাদ্য বলবো না, পানীয় আছে, সেটা চুপি চুপি বলছি, এটা যেন ভাইরাল না হয়, সেটা যে দুধ আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর তুই জানিস, যেহেতু তুই আমার সঙ্গে অনেকদিন মিশিস, লাল চা। লাল চা, আমি প্রায় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা লাল চা খেতে থাকি। আমার ফ্লাস্ক আছে বড় বড়, 3-4 ফ্লাস্ক চা খাওয়া হয়। সো এই আর কি। মানে আমি খাবার নেই সেটাই বলছিলাম যে তুমি বললে তোমার মাছও পছন্দ, হ্যাঁ। বাট দের ইজ মানে আই বিলিভ, দেখো আমি বাঙালি, আমার বাড়িতে রোজ মাছ হয়, হ্যাঁ। কিন্তু বাঙালি মানে কি মাছ, মানে আই ডোন্ট লাইক ফিশ। না, নট নেসেসারিলি। সেই খাদ্যের সঙ্গে এই যে আমরা জুড়ে দিই না, স্টিরিওটাইপ, বাঙাল, ঘটি, ডেরোগেটরি শব্দ, বাঙালি আমরা সবাই, এবং প্রতিটা জোনের নিজস্ব একটা খাবার আছে। পাহাড়ের দিকে একটুখানি অন্যরকম খাবার, সমুদ্রের দিকে সেখানে শুটকি মাছ ইত্যাদি খাওয়া হয়। কোথাও লেখা নেই যে বাংলাদেশে থাকলে সে তাকে শুটকি মাছ খেতে হবে। আমি বলছি, এটা আমার কাছে একটা ক্ষোভের বিষয় যে বাঙালি হিসেবে আমরা বোধহয় একমাত্র জাতি যারা আমাদের এই ডেরোগেশনটা, এই ডিভিশনটা সেলিব্রেট করি। এক্স্যাক্ট। আমি জানি না কেন, কিভাবে আমরা পারি। আমরা দুম করে একে দেখে দিলাম তুই বাঙাল ভাই, আমি ওকে দেখে দিলাম তুই ঘটি ভাই, তুই শুটকি মাছ খাস ভাই। এরকম নয়, প্রভিন্স অনুযায়ী খাদ্যের ইয়েটা ঠিক হয়েছে। এটা সবচেয়ে বেশি ফার্স্ট টাইম ফিল হয়েছিল কখন, when for the first time I went to Delhi। তো আমি সেখানে একজনের বাড়িতে ছিলাম, মানে এক রাতের জন্য একজনের বাড়িতে ছিলাম, এবং তারা যখন জানতে পারলো, এবং ইট ওয়াজ আ পিজি, সেখানে আরো অন্যান্য অনেক ছেলেরা ছিল, সবাই নর্থ ইন্ডিয়ান। তারা যখন জানতে পারলো আমি বাঙালি, ওরা এত দে ওয়ার ভেরি সুইট, মানে আমি খারাপ বলছি না, বাট আমার কোথাও না কোথাও এটা একটু পিঞ্চ করছিল কোথাও, যে ওরা না হঠাৎ করে খুব মানে দে বিকেম মানে ভেরি একটা হইচই লেগে গেল যে আরে মছলি লেকে আনা পড়েগা, মছলি লেকে আনা পড়েগা, বিকজ আই এম দেয়ার। ঠিক আছে কি নেই, ये तो राजमा चावल नहीं खा पाएंगे। তো আমি ওদেরকে যখন বললাম কি डूड तुम लोग भाई मेरे को जो खिलाओगे प्यार से खा लेंगे, कोई दिक्कत नहीं है, राजमा चावल हो कुछ भी हो खा लेंगे। ওরা না খুব শক হয়ে গেল, বলছে आपको मछली नहीं चाहिए, मच्छी नहीं चाहिए आपको। তো আমি বললাম যে মানে মাছলি হলেও হয় না হলেও হয়, মানে ইট ইজ নট আ কম্পালশন। বাঙালিদের মাছ খাওয়াটা এসছে বিকজ ইটস মানে এত ওয়াটার বডিজ আছে, সেই কারণে মাছ খাওয়া। সেটাই বলছি আর কি, কারণ সেটা খুব ইজিলি অ্যাভেলেবল একটা খাদ্য। না কিন্তু আমাকে আবার, আমি সেম ওয়েতে অনেক বাঙালি আবার, আমি যখন তাদেরকে কথাটা বলেছি, তারা আবার বলেছে যে না না এটা মানতে পারছি না, বাঙালি মানেই মাছ। অনেক বাঙালি এটাকে অ্যাকচুয়ালি ডিফেন্ড। বাংলাটা তো একদম জলের উপরে, মানে বিভিন্ন ওয়াটার বডিজ, নদী নালা পুকুর, তো ন্যাচারালি সেটা ন্যাচারাল খাদ্য হচ্ছে মাছ। কিন্তু আজকাল আমরা অন্য জায়গাকে ফলো করতে গিয়ে, আমি অনেককে চিনি যে মাছ ভালো, নো আই ডোন্ট ইট, যে কাঁটা বাঁচতে হবে সেইটা করবে না, আই ডোন্ট ইট ফিশ সেটা করে। মুশকিলটা হচ্ছে বাঙালিদের সমস্যাটা হচ্ছে যে তারা বড় অন্য রিচুয়াল অ্যাকোয়ার করতে চায় এবং দেখাতে চায় দেখো আমি
অ্যাডপ্ট করে নিচ্ছি। সি তোমাকে তোমার রুটটাকে স্বীকার করতে হবে। তোমার শিকড়টা সেখান থেকে সেটা যদি স্ট্রং না হয়, তুমি ঝড় আসলে উপড়ে পড়বেই। আমার লাস্ট একখানা জিনিস খুব জানতে ইচ্ছে করে, বিকজ আই হ্যাভ সিন ইউ ইন 2 ডিফারেন্ট ক্যারেক্টার্স। একটা হচ্ছে তোমার রিয়েল সেলফ, যেটা আমি আমার বাড়িতে দেখেছি বা আমরা যখন ট্রাভেল করেছি। আর আরেকটা হচ্ছে টিভির পর্দায় দেখি, তোমার নতুন সিরিয়ালেরও আগের দিন একটা গ্লিমস দেখলাম। তুমি খুব ভালো মানুষ, এটা আমি বলছি পার্সোনালি, ঠিক আছে? থ্যাংক ইউ, প্লিজ নোট। কিন্তু হোয়াট ইজ ইট দ্যাট দ্য ডিরেক্টর সি ইন ইউ, কি তোমাকে সবসময় কেন নেগেটিভ মাই লুক, এটা আবার কি কথা? বিশ্বাস কর, আমার এই লুকের জন্য আমি প্রচুর কাজ হারিয়েছি। কারণ আমার ফার্স্ট ইমপ্রেশনে যারা আমায় চেনে না, তারা দূর থেকে আমায় দেখে তাদের মনে হয়েছে আমি ভীষণ রগচটা রাগী একজন মানুষ, এবং আমি খুব অ্যারোগেন্ট, আমার প্রচুর ট্যান্ট্রামস, এবং সেই কারণে তারা আমাকে না চিনে আমায় কাজ দেয়নি। এটা তাদের কাছে প্রথম ইমপ্রেশন। মানে হ্যাঁ ফ্যাক্ট, যে আ পার্সন at a first glance is being disliked. বিফোর ইভেন আই নিউ ইউ, সেই সময়ও মানে আমি যদি কনটেক্সটটা না জানি, হ্যাঁ, তুমি একটা ডায়লগ বলছো, একটা মানে একটা সিন চলছে, আমি যদি কনটেক্সটটা না জানি সিনের, আমি হয়তো পাস করতে করতে আমি ওটা দেখলাম, আমার দেখে তো এরকম মনে হবে না যে সেই মানে ভিলেনাস ক্যারেক্টার তো আমি জানি না, সেই টেস্টটা ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করে। আই এম টকিং অ্যাবাউট দ্য মাস। বাট সেটা হয়তো একটা পারসেপশন বিল্ডিং হয়েছে ওভার দ্য ইয়ার্স তোমাকে। না, এটা প্রথম থেকে, আমি একদম প্রথম থেকের কথা বলছি। যখন আমি নতুন ছিলাম তখনও যারা আমার ব্যক্তিগতভাবে চিনেছে, তাদের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, নানান রকম কাজ করেছি। কিন্তু আমি এমন মানে এটা তাদের মুখ থেকে আমার শোনা। আমি কি বলে, সুদীপদা তোমাকে দেখে না আমার কি ভীষণ ভয় পেতাম আগে, তারপরে মেলামেশা করার পরে বুঝে তুমি অন্যরকম মানুষ, ভীষণ ভয় করে তোমাকে দেখলে, তুমি ভীষণ রাগী, ভীষণ। ঠিক আছে, মানে that happens. And this has been continuing for so many years now. Almost 25 years. মানে আমি এখন তোমার লেটেস্ট সিরিয়ালের যখন আমি সেদিনকে একটা ওই ছোট্ট একটা ট্রেলার দেখলাম, একটা প্রোমো টাইপের দেখলাম আর কি, সেখানেও দেখলাম তুমি বদমাইশি করছো এখানে। হ্যাঁ, একটাতে না, ফরচুনেটলি আমি একটাতে সত্যি খারাপ লোকের চরিত্র করছি। বধুয়া বলে স্টারের একটা সিরিয়াল আছে, স্টারেরই আরেকটি সিরিয়াল আছে রোশনাই, সেখানে আমি ভীষণই ভালো মানুষ, ভীষণ পজিটিভ একজন মানুষ, ভীষণ প্লেজেন্ট একজন মানুষ, সেটা দেখিস। কিন্তু কোথাও বোধহয় আমার এই নেগেটিভ ক্যারেক্টারাইজেশনটা প্রিডমিনেন্ট। সুদীপদা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। তার কারণ হচ্ছে যে ট্রোলস নিয়ে সবাই না ওপেনলি কথা বলতে চায় না, এটা আমি দেখেছি। অ্যান্ড দিস ইজ ভেরি, আমার চিরকালই ডিপ্লোম্যাটিক বুদ্ধি কম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তাই, মানে ডিপ্লোমেসি ইজ দ্য ওয়ার্ড। সবাই ডিপ্লোম্যাটিক আনসার্স দেয়, ট্রোলস নিয়ে কেউ কথা বলতে চায় না। এই যে আরেকটা ব্যাপার, বিকজ আমি ডিপ্লোম্যাটিকলি কথা বলতে পারি, দিস এগেন another trait which has gone against me. You are not a people pleaser. I am not a people pleaser. Absolutely. I cannot please people at their will. সবকিছু তো খারাপ নয়, এক্স্যাক্টলি সো। অনলাইন, আমি তো বারবার বলেছি যে অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর ক্রিয়েটিভ কাজ হয়, যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, দে আর ক্রিয়েটার্স। আই এম নট, মানে খারাপ ভালো দিকটা থাকবে, কিন্তু তোমায় ওয়ে করতে হবে কোনটা বেশি কোনটা কম। মুশকিলটা হচ্ছে এখানে এই অদ্ভুত নেগেটিভ ফলোয়ার্স বা ইনফ্লুয়েন্সার্স এত বেশি যে সেখানে আমার ভয় হয়। আমি ছোট্ট এক্সাম্পল দিই, উৎসব, আমি 2022-এর কথা, আমি একটা রিয়ালিটি শোতে পার্ট করেছিলাম। সেই রিয়ালিটি শো এর পার্টিসিপেন্টস এর মধ্যে নাম করা লোকজনেরা ছিল, এবং তাদের ভিতরে একজন অসাধারণ ট্যালেন্টেড মানুষ ছিল, রূপঙ্কর বাগচি। রূপঙ্কর বাগচির গান নিয়ে তো কোনো কথা হবে না, আমাদের এই ইয়েতে ওরকম রোমান্টিক গলা খুব কম এসে রূপঙ্কর বাগচি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। সেইখানেই হঠাৎ করে আমি দেখতে পেলাম আরেকজন কন্টেস্টেন্ট হচ্ছেন ভুবন বাদ্যকার, কাঁচা বাদাম। ইয়েস, নেম টু ফেম কি, তিনি কাঁচা বাদাম বিক্রি করতেন একটা গান গেয়ে, সেটা তার সেলস স্পিচ ছিল। আমাদের ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায় লোকেরা, যে হকাররা আছে, তারা নিজস্ব একটা কণ্ঠে জিনিসগুলো বিক্রি করেন। তাদের সেই জায়গাটায় তারা কিন্তু অসম্ভব ট্যালেন্টেড। তারা যেভাবে কথা বলছেন, তাদের নিজেদের ওই জিনিস বিক্রি করার, ইটস অ্যান আর্ট ওয়ার্ক।
কিন্তু সেইটুকুই। তার বাইরে যদি তুমি তাদের নিয়ে আসো, দ্যাট ইজ নট অ্যান আর্ট ওয়ার্ক এনিমোর। এক্সাজারেশন। ভুবন বাদ্যকারকে বসিয়ে দেওয়া হলো রূপঙ্কর বাগচির পাশে অ্যাজ আ সেলিব্রিটি, অ্যাজ এ স্টার। আমার প্রশ্ন ছিল, রূপঙ্কর বাগচি তাহলে 25 বছর ধরে যে সাধনাটা করেছে সেটার কি কোনো ভ্যালু নেই? জাস্ট একজন কেউ একটা মোবাইলে রেকর্ডিং করেছে তার জিনিস বিক্রি করার একটা গান, তার বাইরে তার জীবনে কিচ্ছু নেই। সেও যদি একই জায়গায় চলে যায়, তাহলে আমরা কি ভ্যালু করছি, কাকে ভ্যালু করছি, কোন ট্যালেন্টকে ভ্যালু করছি? আমরা তো তার, সে যে কাজটা করছে সেটাকেও রেসপেক্ট করলাম না, যে সে একটা গান গেয়ে গিয়ে একটা জিনিস বিক্রি করছে, সেটাই তার রুজি রুটি এবং সেটা সে সৎভাবে করছে, সেটাকেও আমরা ভ্যালু করলাম না। অ্যাবসলিউটলি। আমরা দেখেছি তারপরে তার কি অবস্থা। আজকে তাকে কেছেন একজন উঠে এলো, রানু মণ্ডল, তিনি স্টেশনে গান গাইতেন। আমি বলছি না তাকে দুঃখের জীবনই কাটাতে হবে, কিন্তু এমন জায়গায় তাকে তুলে দিও না যে সেখান থেকে মই কেড়ে নিয়ে সে দাম করে এসে পড়ে। কজন আমরা তার খোঁজ এবং রাখি সেটাই আজকে? হয়েছে। সেটাই তো হয়েছে, সেটাই কারণ হয়েছে। তারা তো বুঝতে পারছে না যে তাদেরকে ইউজ করা হচ্ছে। এবং দে অলসো ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্যাট মানে সাডেন ট্র্যাকশন। আমি জাস্ট একটা এক্সাম্পল, চোখের সামনে দেখা এক্সাম্পল। মানে আমি তোকে বলছি, একটা খুব মজার ঘটনা ঘটতো ওখানে। ভুবন বাদ্যকারের সঙ্গে রিলে নাচ করবে বলে সবাই পাগল ছিল। আমার না সামাও কোথায় বুকে বাজতো, যেতে পারতাম না আমি, আমার ইচ্ছে করতো না যে মানুষটাকে কেন এরকম করছে। ও মা, ভুবন বাদ্যকার সে দেখি পাগল হয়ে গেছে, আমাকে নিয়ে তার দেশের বাড়িতে যাবেই, আমার সঙ্গে সে ছবি তুলবে, আর আমি কিছুতেই তার সঙ্গে ছবি তুলবো না। সে পাগল হয়ে গেছিল যে আপনি আমার সঙ্গে কেন ছবি তুলছেন না। ক্রাইসিস, ইট ইজ এ ক্রাইসিস, যে সবাই তো তুলছে, এই লোকটা কেন তুলছে না। একে আমি টেলিভিশনে দেখি, সে আমার নামটা হয়তো জানেও না, আমার টেলিভিশনে দেখেছে। তাদের কাছে আমি একটা, সেই লোকটা যখন বাকি সবাই ছবি তুলতে চাইছে, নাচ করতে চাইছে, রিল বানাতে চাইছে, এই কেন করছে না? তাহলে কি আমার মানে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। সে এবং তার বাড়ির যত আত্মীয় স্বজন, মাঝে মাঝে ওই ফ্যামিলি ইয়ে হতো, তারা হাসতো, তারা সব পাগল হয়ে যেত আমার সঙ্গে ছবি তোলার জন্য। আমার থেকে অনেক নামি দামি শিল্পীরা ওখানে ছিল ওই রিয়ালিটি শোতে। দে ইউজ টু বি লাইক গো ক্রেজি, যে সুদীপদা কেন ছবি তুলছে না, সুদীপদার স্ত্রী। ক্রাইসিস। সো দিস ইজ আ ডেঞ্জারাস সাইড। মানে অদ্ভুত হয় না, মানে আমরা পড়েছি যে মলিকিউলস ওই হ্যাপাজার্ড ছিটকে ছাটকে যাচ্ছে, তাদের রাডারলেস ডিরেকশন নেই কোনো। আই ডোন্ট নো এর সলিউশন কি। আমার But মনে it হয় is যে very alarming. if we look at it from a different perspective, আমরা আজকে বলেছি কথা যে কমেন্টে লোকে উল্টোপাল্টা কথাবার্তা লেখে। আই উড আস্ক আওয়ার অডিয়েন্স কি সুদীপদা এখন যে এই যে ক্রাইসিসের যে কথাটা বললো, এটা নিয়ে তোমরা কি ভাবো? তোমরা একটু কনস্ট্রাকটিভলি ভেবে আর একটু প্রোগ্রেসিভলি ভেবে এই ক্রাইসিসগুলো ম্যানেজমেন্ট করবার চেষ্টা করো। কমেন্টসে লেখো, অলমোস্ট ফেমাস দেখতে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুদীপদা, থ্যাংক ইউ Most welcome. See, I'll tell you something. Once again, another preaching from my perspective of my age and life experience. মানুষের একটা জীবন, ক্যারিয়ার মানে 60 বছর অব্দি ভালোভাবে থাকা। I would ask the new generation, what is your career perspective? আপনারা যেটা করছেন 60 বছর বয়স অব্দি কি সেটা নিয়ে থাকতে পারবেন? সেটা নিয়ে আপনাদের চলবে? যে লাইনে তুই জিজ্ঞেস করছিস, আমি সেই জায়গা থেকে বলছি। অ্যাবসলিউটলি সো। সাস্টেনেবল নয়। সাস্টেইনেবল কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ইজি, যেখানে খুশি, খুব ভালো, মানুষজন অনেক কিছু করছে, বাট কোথায়, কত দূর, এটা জানাটা খুব দরকার। জানেন, জীবনটা কিন্তু তাৎক্ষণিক নয়, জীবনটা একটা জার্নি চলতেই হবে, একটা জার্নি চলতেই হবে till it comes to the terminal station. It's very important to know how your journey goes by. অ্যাবসলিউটলি। Anyway, thank you, Utsav.
আমরা Thank খুব you so সিরিয়াস much. আমরা আমাদের একটা খুব মজা করে করতে হবে। না, সিরিয়াস নয়, আমি বলবো যে দিস ওয়াজ ভেরি আই ওপেনিং ফর আ লট অফ পিপল ইনক্লুডিং মি। আমি যেহেতু ডিজিটাল ফিল্ডে কাজ করি, অনেক সময় কি হয় না, ইট বিকামস আ ওয়ে অফ লাইফ ফর আস অ্যাজ ওয়েল। True. আমি এবং আমার টিম যারা কাজ করে, আমাদের কাছে অনেক সময় মানে এই জিনিসটা মনে হয় যে না, এটা নর্মালাইজ হয়ে গেছে জিনিসটা। আমরা তো কি করছি, আমরা একভাবে একদিকে এগোচ্ছি, রাইট? তোর তো- ওই সার্কামফারেন্সটা যেটা তোকে ঘিরে আছে সেটাকে জানাটা খুব প্রয়োজন, অ্যাবসলিউটলি। সেটার সঙ্গে মিঙ্গল করাটা খুব প্রয়োজন। তো তাই জন্য মনে হয় যে ঠিক আছে, নাই বা যুক্ত হলাম ওই র্যাট রেসে, একটু সিরিয়াস আলোচনাও দরকার। তো তার জন্য সেটা করলাম আজকে, এবং আমার মনে হয় যে পিপল উইল বি রিয়েলি এনলাইটেন্ড, এবং আই থিঙ্ক অনেকে এই জিনিসগুলোকে এই পার্সপেক্টিভে দেখে না, কারণ তারা বোঝে না। তোমাকে উপরে উঠতে গেলে নিজেকে হালকা করতেই হবে। তুমি যদি নিজেকে অনেক রকম নেগেটিভিটি দিয়ে ভারী করে ফেলো, তাহলে কমপ্লিকেটেড করে ফেলো, কমপ্লেক্স করে ফেলো সবটা, ইট উইল পুল ইউ ডাউন। ইটস ভেরি ইজি। নেগেটিভলি কাউকে কিছু বলে দেওয়া, ইটস ভেরি ইজি। কিন্তু পজিটিভলি নিজের সঙ্গে কাউকে টেনে নিয়ে যেতে গেলে ইট টেকস আ লিটল ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, উদারতা। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি পজিটিভ, তবেই তুমি উপরে উঠতে পারবে। So audience, be positive and see you the next time. Thank you so much. থ্যাংক ইউ।